চলো এই দফায় আমরা নবম অধ্যায় তরঙ্গ এই অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের এমসিকিউ খুবই কম, অল্প কয়েকটা এমসিকিউ করলে আমাদের অধ্যায় শেষ হবে। কারণ কি? কারণ এই অধ্যায়ের এখনো পর্যন্ত এইচএসসি পরীক্ষা হয়নি। লাস্ট এইচএসসি পরীক্ষা হয়েছিল 2019 সালে। 19 সালের পরবর্তীতে এই অধ্যায় শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। তো এই জন্য 19 থেকে শুরু, 19-এর পর থেকে 20 থেকে 25 পর্যন্ত এই বছরের ভিতরে কোনো এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসেনি। তো সেই জন্য আমাদের শুধুমাত্র 19 এবং সেই বিগত আগেরগুলো সলভ করলেই হবে। আর মধ্যে যেটা কলেজের প্রশ্ন যদি আসে আমরা দেখব। তো এই জন্য খুবই কম, অল্প কয়েকটা এমসিকিউ সলভ করলে এই অধ্যায় মোটামুটি শেষ হবে। তো চলো আমরা এই অধ্যায়টাও শেষ করে ফেলি। আচ্ছা, তাহলে 1 নম্বরে কি বলছে? দুটি সুষমালাকার কম্পাঙ্ক এত এত হার্জ, তারা কত সময় পর পর বিট উৎপন্ন করবে। ঠিক আছে, বলছে কি দেখো কত সময়। তাহলে 260 হার্জ এবং 255 হার্জ, তাহলে এদের মধ্যে বিট তৈরি হবে কয়টা বলো তো? 5টি। তাহলে 5টি বিট, তো 1 সেকেন্ডে বিট কয়টা তৈরি করবে? 5টি। তাহলে প্রত্যেকটা বিটের জন্য সময় কত লাগবে? 1/5 সেকেন্ড। উল্টাই দিলেই তো হয়ে গেল। তাহলে 0.2। আচ্ছা, উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে কি বলে? অষ্টক বলে। দ্বিগুণ হলে হয় অষ্টক। আচ্ছা, নিচের কোনটি লম্বিক তরঙ্গ? লম্বিক তরঙ্গ মানে কোনটা বলো তো? লম্বিক তরঙ্গ মানে কি? অনুদৈর্ঘ্য নাকি অনুপ্রস্থ? অনুদৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় কোনটা? শব্দ তরঙ্গ। আচ্ছা, এরপর এই পাশে কি আছে? উদ্দীপকের আলোকে দুটি প্রশ্নের উত্তর দেওয়া আছে। উদ্দীপকের ক্ষেত্রে এটা একটি স্থির তরঙ্গ। হ্যাঁ, অবশ্যই স্থির তরঙ্গ, কারণ দুই পাশ থেকে এক পাশ থেকে যাচ্ছে আবার পিছনে ব্যাক করতেছে, একটা একের উপরে পতিত হয়েছে এবং তাদের দেখেই মনে হচ্ছে যে বিস্তার প্রায় সমান। আচ্ছা, দুটি অগ্রগামী তরঙ্গের দ্বারা সৃষ্ট। হ্যাঁ অবশ্যই, কারণ যেটা যাচ্ছে এটাও তো একটা অগ্রগামী তরঙ্গ, যেটা আসছে সেটাও একটা অগ্রগামী তরঙ্গ। এক লুপের শক্তি অন্য লুপে স্থানান্তরে না, এরকম হয় না। তাহলে 1 ও 2, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে চলো পরের প্রশ্ন। ওকে, 5 নাম্বার। এম এন, ও এম এন কোথায়? আগের প্রশ্ন ছিল মনে হয় নাকি? এম এন সমান 40 হলে এবি সমান কত? আচ্ছা, আগের প্রশ্নটা যায়, চলো দেখি। ওই যে এখানে এম এন সমান 40 বলছে। আচ্ছা চলো দেখি, এম এন সমান কত? 40 সেন্টিমিটার। তাহলে এবি সমান কত হবে? আচ্ছা, তাহলে এম এন মানে পুরোটা না? তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করি। চলো, ল্যামডা কয়টা আছে এখান থেকে দেখো। এখান থেকে শুরু করে এই যে গেল গিয়ে এখান পর্যন্ত একটা ল্যামডা, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত গিয়ে একটা ল্যামডা। তাহলে ল্যামডাটা কটা হলো? 2টা ল্যামডা। তাহলে 2টা ল্যামডা মিলে হলো 40। তাহলে একটা ল্যামডা সমান কত হবে বলো দেখি? 20 সেন্টিমিটার। একটা ল্যামডা হলো 20 সেন্টিমিটার। এবার আসো এ থেকে বি। এ কোনটায় যেটা, বি কোনটায় যেটা। তাহলে এ থেকে বি কি একটা পুরা ল্যামডা? না, একটা ল্যামডার অর্ধেক। এই যে এইটুকু, এইটুকু একটা ল্যামডার অর্ধেক। কিভাবে? যেখান থেকে শুরু হয় সেখান থেকে, ধরো এখান থেকে শুরু হয়েছে না, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে একটা ল্যামডা। আর এইটুকু কি হয়? 4/1 λ/4। এইটুকু কি হয়? 4/1 λ/4। আবার এটাকে অর্ধেক করলে এইটুকু হবে λ/4। আবার এইটুকু হয় λ/4। তাহলে দেখো এইটুকু কি হবে? λ/4 প্লাস λ/4, তাহলে λ/2। তাহলে ল্যামডা হলো 20, তার অর্ধেক করলে কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে এবি হবে 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার এবি কোথায়? এবি সমান 10 সেন্টিমিটার অ্যান্সার। আচ্ছা চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরবর্তী প্রশ্ন, বিট কোন ঘটনার ফল? উপরিপাতন। উপরিপাতনের ফলে বিট তৈরি হয়। আচ্ছা, কোনার সমীকরণ সর্বোচ্চ সমান বিস্তার এ। বিট ব্যবহার করে হারমোনিয়ামের রিড টিউন করা যায়। অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়, খনিতে দূষিত বায়ুর উপস্থিতি। তিনটাই, 1, 2 ও 3, তিনটাই সঠিক। আচ্ছা, এরপরে বলছে যে শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা দেখো, আমরা জানি I = P/4πr²। তাহলে এই যে দূরত্ব, দূরত্বের সাথে সম্পর্কটা কি? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দ্বিগুণ, যদি দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে এখানে 2 বসায় দাও, তাহলে কত হবে? 1/4। তাহলে 1/4 মানে হলো 4 গুণ হ্রাস। 1/4 মানে কি? 4 গুণ হ্রাস। আচ্ছা, এই পাশে চলো, পরবশ কম্পন অনুনাদ হবে না যদি পরবশ কম্পন সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের সমান হয়। কি সমান হয়? সেটা হলো কম্পাঙ্ক। আচ্ছা আসো, অনুনাদ এবং পরবশ কম্পন এটা একটু খুব ছোট করে বলে দিই। পরবশ কম্পন কি? পরবশ কম্পন হলো যে একজন আরেকজনকে স্পর্শ করে বা প্রভাবিত করে কাঁপাবে। যে একটা স্থির আছে আর একটা কম্পিত বস্তু, সে কম্পিত বস্তুটাকে স্থির বস্তুর সাথে ধরলে তখন কি হবে? যে ওই কম্পিত বস্তুটার কারণে স্থির বস্তুটাও কাঁপতে শুরু করবে। তো এই কম্পনটাকে আমরা বলি পরবশ কম্পন। পরবশ কম্পন মানে হলো যে একজন আরেকজনকে কাঁপাচ্ছে। ঠিক আছে, এখন এই পরবশ কম্পনের ভিতরে একটা স্পেসিফিক ক্যাটাগরির নাম হলো অনুনাদ। অনুনাদটা কি? যদি এরকম হয় যে যে কাঁপছিল সে যে কম্পাঙ্কে কাঁপতেছে
এবং যে স্থির আছে তার কম্পাঙ্কটাও সেম। ঠিক আছে, যেমন ধরো যে দুটো শীর্ষশলাকা, ধরে নাও যে এইটা একটা শীর্ষশলাকা, এইটা একটা শীর্ষশলাকা, তাহলে এই শীর্ষশলাকাটার এই শীর্ষশলাকাটা কাঁপতেছে হলো 10 হার্জ কম্পাঙ্কে। ঠিক আছে, আর এই শীর্ষশলাকাটার কম্পাঙ্ক হলো 20 হার্জ। যদি তুমি এইটাকে এটার সাথে চাপ দিয়ে ধরো তাহলে কি এটা কাঁপবে না? কাঁপবে, কিন্তু এর যে সর্বোচ্চ কম্পাঙ্ক আছে সেই কম্পাঙ্কে সে কাঁপতে পারবে না। তাহলে এই কম্পনটা হলো পরবশ কম্পন, নর্মাল পরবশ কম্পন। আর যদি এরকম হয় যে এই শীর্ষশলাকার কম্পাঙ্কটাও ছিল 10 হার্জ, তাহলে এইটাকে এই শীর্ষশলাকার সাথে একসাথে ধরলে তখন এই শীর্ষশলাকার যে সর্বোচ্চ কম্পন সেই সর্বোচ্চ কম্পন বজায় রেখে সে কাঁপতে পারবে। এটাকে বলে অনুনাদ। তাহলে অনুনাদ হলো যে পরবশ কম্পনের ভিতরে একটা স্পেসিফিক ক্যাটাগরি যেখানে কম্পাঙ্ক সমান হয়ে যায় এবং ওই বস্তুটা সর্বোচ্চ কম্পাঙ্কে কাঁপতে পারে। তো এটাই হলো অনুনাদ। তাহলে দেখো অনুনাদের সাথে সম্পর্কটা মূলত কার? কম্পাঙ্কের সম্পর্ক। এটাই। পাশাপাশি দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য কত? সুস্পন্দ বিন্দু কোনটা? এই যে এটা একটা, এই যে এটা একটা। তাহলে সুস্পন্দ বিন্দুর মধ্যে এই যে এটাও কি হয় π/2, আর এটাও কি হয় π/2, তাহলে π/2 মিলে পাই, তাহলে যে পাই হবে। আচ্ছা, ওকে। এরপরে দুইটি বিন্দু সমদশায় আছে। নিচের কোন দুটি বিন্দু সমদশায় আছে? সমদশায় আছে কোন দুটি বিন্দু? সমদশায় পি, পি একটা, আর এই যেখানে ইউ একটা। তাহলে পি আর ইউ সমদশায় আছে, কারণ কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত গিয়ে আবার কি 2π অতিক্রম করলে কি আবার সেম দশায় চলে আসে। আচ্ছা, চিত্র হতে নিচেরটা আলাদা প্রশ্ন। ওকে, তাহলে এই পাশে আমরা 9 পর্যন্ত শেষ করছি আর এই পাশে 16 পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে 17 থেকে নিলাম এখানে। ওকে, চলো দেখি আবার কি হয়। এটা তো দেখলাম হলো না, 9ও দেখছি। আচ্ছা, এই পাশে 17, এই পাশে 17-র জন্য এটা নেওয়া। আচ্ছা, দেখো 10। তরঙ্গের তীব্রতা আয়ের সূত্র কি? 2π²f²s² এইটা। ঠিক আছে, তো ঘনত্বের সমানুপাতিক, এটা ঘনত্ব। ঠিক আছে, বিস্তারের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, কম্পাঙ্কের সমানুপাতিক না, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। আচ্ছা, বেহালা থেকে নিঃসৃত শব্দ হয় কোনটি? স্বর, শুধু স্বর, সুর হয় না। কারণ কি বেহালা বা ভায়োলিন হলো একটা শব্দ, একক মৌলিক শব্দ তৈরি করে কম্পাঙ্কের। কিরকম? আচ্ছা, আসলে এই সুর স্বরের মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার চেষ্টা করো। দেখো যে সুর হলো, স্বর এবং সুরের মধ্যে পার্থক্যটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা বিল্ডিং যে তৈরি হলো, বিল্ডিং এর পুরো স্ট্রাকচার কি দিয়ে তৈরি হলো? ইট দিয়ে, অসংখ্য ইট দিয়ে। তো এই যে এই ইট, এক একটা ইট হলো স্বর, আর অনেকগুলো ইট মিলে যে বিল্ডিং তৈরি করলো সেটা হলো সুর। ঠিক আছে, তাহলে স্বর এবং সুর, তাহলে স্বর হলো একটা নির্দিষ্ট একক শব্দ, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, আর সুর হলো যে অনেকগুলা স্বরের বা অনেকগুলা নির্দিষ্ট কম্পাঙ্কের পর্যায়বৃত্ত কম্পন বা একসাথে মিলিত ভাবে শব্দ তৈরি করলে বা একটা মিলিত প্যাটার্ন অনুযায়ী যদি তারা বাজতে থাকে তাহলে একটা সুর তৈরি হয়। অনেকগুলো স্বর যদি একসাথে মিলে একটা নির্দিষ্ট পর্যায়বৃত্ত আন্দোলন মেনটেন করে বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে বাজতে থাকে তখন সেটা হয়ে যায় সুর। এবার আসো 17। পি বিন্দুর সাপেক্ষে এ ও সি বিন্দু দশা পার্থক্যের অনুপাত কত হবে? এটা আমরা করে আসলাম মনে হয় এটা 8 নম্বর অধ্যায়ে করে আসলাম না, এরকম একটা প্রশ্ন। আচ্ছা দেখো, পি বিন্দুর সাপেক্ষে এ আর সি, পি কোনটা? এই যে এটা হলো পি। আচ্ছা, পি এর সাপেক্ষে এ, এই যে এটা এ। আচ্ছা, তো পি এর সাপেক্ষে কি হবে? পি এর সাপেক্ষে কি বলছে? দশা পার্থক্য। তো আগে দশা বের করো। পি এর সাপেক্ষে এর দশা কি? 2π না, এই যে পুরোটা। আবার পি এর সাপেক্ষে কার বলছে? সি, তাহলে সি এর কি? পাই। তাহলে এ হলো 2π আর সি হলো পাই, কাটাকাটি করলে কি হয়? 2, তাহলে 2:1, এই যেটা অ্যান্সার। আচ্ছা, উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য পুরোটা 70। আচ্ছা, 70 কোথা থেকে? যেখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো 70। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আগে দেখতে হবে যার ভিতরে কটা ল্যামডা আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো একটা ল্যামডা, তাহলে এর ভিতরে একটা ল্যামডা পেলাম। আর এখান থেকে শুরু করে, আচ্ছা তার সাথে দেখি লিখি, তাহলে ল্যামডা প্লাস এই পর্যন্ত একটা ল্যামডা হলো। আচ্ছা, ওকে, একটা ল্যামডা যে হলো, এরপরে এখান থেকে এই পর্যন্ত কি হলো? একটা ল্যামডার অর্ধেক হলো না, তাহলে এখানে হলো একটা ল্যামডার অর্ধেক। এখান থেকে আবার এই পর্যন্ত দেখো, এখানে ভালো করে খেয়াল করো, এই যে কার্ভটার দিকে খেয়াল করো। যদি আমি এখান থেকে এই কার্ভ পর্যন্ত যাইতাম তাইলে সেক্ষেত্রে আমার কি হতো?
দেখো তো এই যে এখান থেকে খেয়াল করো ভালো করে, এখান থেকে, আচ্ছা দেখো একদম বিস্তারিত দেখো, আমরা জানি যে এখান থেকে যেটা সর্বোচ্চ বিন্দু না, এটা সর্বনিম্ন বিন্দু, তাহলে এই যে এই অংশটুকু কত হয়, λ/4, তোমরা জানো। এখানে আবার মাঝখানে দেখো যে সর্বোচ্চ বিন্দু, এইটুকু কি হয় λ/4, এইটুকু কি হয় λ/4 না, আবার এইটুকু হলো λ/4, তাহলে 1 2 3 4, চারটা λ/4 মিলে এখানে হয়ে গেছে একটা ল্যামডা। আবার তুমি এখানে দেখো এই যে λ/4, আবার এখানে দেখো λ/4, তাহলে এই দুটা λ/4 মিলে হয়ে গেছে কত, λ/2। এবার তুমি এখান থেকে এই পর্যন্ত দেখো, এই যে এটা কিন্তু এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত কিন্তু যায়নি, দেখো রেখাটা দেখো, তাহলে এইটুকু কত, এখান থেকে শুরু করে এটুকু কত, শুধু λ/4, তাহলে এখানে আসবে একটা λ/4 সমান 70। এবার এখান থেকে আমরা ল্যামডাটা বের করবো, ঠিক আছে। তাহলে চলো ক্যালকুলেশন করে ফেলা যাক, একবারে ক্যালকুলেটরে করি। 1.75 হবে না, 75 1.75, আচ্ছা তাহলে হয় 40, তাহলে ল্যামডা সমান হলো 40 সেন্টিমিটার। আচ্ছা এবার বিভবের মান বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য 40, এটাই বের করতে বলছে। আচ্ছা তরঙ্গটির বেগ কত সেন্টিমিটার পার সেকেন্ড, বেগ বের করতে হবে। তাহলে বেগ বের করার জন্য আমরা জানি v = f ল্যামডা, এফ দেওয়া আছে, দেওয়া নেই, কিন্তু এফ সমান আমরা আবার জানি 1/t লেখা যায়, তো 1/t হলো পর্যায়কাল। তো পর্যায়কাল এই যে এটা হলো টাইম, ঠিক না, তাহলে আসলে এখানে পর্যায়কাল পাওয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 0 থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আসছে 4 সেকেন্ড, তো এটাই তো একটা পূর্ণ তরঙ্গ, তো পূর্ণ তরঙ্গের টাইমই তো হয় পর্যায়কাল। তাহলে 1/t, টি মানে 4, আর ল্যামডা যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ডেই চাইছে, এই জন্য আমি সেন্টিমিটারই বসাবো ল্যামডাটাকে, 40, তাহলে 10 সেন্টিমিটার পার সেকেন্ড, এই যে এটাই আনসার, ঠিক আছে, এই যে এটা 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা আর এখানে দেখো এই যে পানি তরঙ্গ বলছিলাম, এই যে এটা পানি তরঙ্গ। তো চলো পরে চলে যাই, আর একটা প্রশ্নই ছিল। আচ্ছা এটা তোমরা পারবা, আমি খালি সূত্রটা লিখে দিই, এটা তোমরা জানো। পি ইজ ইকুয়াল টু সরি আই ইজ ইকুয়াল টু P/4πr²। এই যে পি এর মান বসাও 20 ওয়াট, তারপরে এই যে আর এর মান বসাও 2 কিলোমিটার, সেটাকে মিটার বানাই নিও, তাইলে হবে। আচ্ছা ডেসিবেল এককে কি বলছে, তীব্রতা লেভেল, তাহলে বিটা ইজ ইকুয়াল টু এই যে 10 log I/I0। ওকে চলো পরে। এটা বোঝা যাচ্ছে না, এটা বাদ। আদি দশা চলো, এটা তো দেখো যে আদি দশা π/2 বলছে, যে আদি দশা π/2 মানে শুরু হয়েছে π/2 থেকে, π/2 থেকে শুরু হলে স্মরণ সময় লেখচিত্র বলছে, যে কোনটা স্মরণ সময় লেখচিত্র কোনটা হবে, তাহলে যে এটা, এই যে দেখো শুরু হয়েছে কোত্থেকে, এখান থেকে না, এখান থেকে শুরু হয়েছে। এগুলো আমি একটু লিখে দেই, হ্যাঁ। এটা হলো 0.06 এত মিটার, এটা হলো 0.03 এত সেকেন্ড, আর এইটা হলো 0.02 এত মিটারই মনে হয়, দেখি 0.02 মিটার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো বলছে যে চিত্রে একটি অগ্রগামী তরঙ্গ দেখানো হলো, আচ্ছা ওকে। তো বলছে এ ও বি বিন্দু, এটা এ আর এটা বি, এখানে এবি কোনটা, এটা এবি, তো দেখতেই পাচ্ছ এবি, মধ্যে দশা পার্থক্য কত। আচ্ছা দশা পার্থক্য কত, দেখো এখান থেকে যাত্রা শুরু করে এটা এ, তাহলে এখান থেকে গেছে এটা কত পাই, জানোই তো তুমি, আর এটা কত 2 পাই, তাহলে এখানে জিরো থেকে এটা পাই, এটা 2 পাই, তাহলে এদের মধ্যে পার্থক্য কত, পাই, এটাই। আর এটা দেখো নিচের কোনটি ত্রয়ী হবে, ত্রয়ী হওয়ার শর্ত কি, 4:5:6 এই অনুপাত হলেই ত্রয়ী হয়, তাহলে এই যে এটা 80 100 আর 120, 20 দিয়ে ভাগ করো, তাহলে 20 দিয়ে ভাগ করলে হবে 4 5 আর 6। আচ্ছা শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটনা, সমাবর্তন, শব্দ তরঙ্গের কোনো সমাবর্তন হয় না, শব্দের কোনো সমাবর্তন হয় না। আচ্ছা ওই পাশে একটু যাই, চলো দেখি ওই পাশের প্রশ্নগুলো কি আছে। বলছে 200টি পূর্ণ কম্পন কয়টা, 200টি পূর্ণ কম্পন সম্পন্ন হবে 8 মিটার দূরত্ব আর 0.25 সেকেন্ড এ অতিক্রম করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা বের করতে বলছে, ল্যামডা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এতগুলা পূর্ণ কম্পন সম্পন্ন করে 8 মিটার দূরত্ব, তাহলে দেখো আমাদের একটা ল্যামডা কি, একটা কম্পন, তাহলে 200 কম্পনে যায় কত, 8 মিটার, তাহলে একটা কম্পনে যাবে কত, 8/200, তাহলে তো হয়ে গেল, তাহলে এটা যেহেতু সেন্টিমিটার আছে সব, তাহলে আসো সেন্টিমিটার হিসাব করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে তো আরো ইজি হয়ে যাচ্ছে। দেখো তাহলে কত হবে, 0 0 কাটা, তাহলে 4 সেন্টিমিটার, ঠিক আছে।
কই অ্যান্সার? এই যে 4 সেন্টিমিটার। তীব্রতা লেভেল, এটা তীব্রতা লেভেল, কিন্তু শব্দগুলো বোঝাই যাচ্ছে না। তীব্রতা লেভেল 1 ডেসিবেল পরিবর্তিত হলে শব্দের তীব্রতার পরিবর্তন কত হবে? দেখো এটা একটা ভালো প্রশ্ন। এটা কিন্তু সিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসার মতো প্রশ্ন এটা। দেখো তীব্রতা লেভেল যদি 1 ডেসিবেল পরিবর্তিত হয়, আসো এখানে একটু করে দিই এটা। এটা আসলে শর্টকাট নাই, এইভাবেই করতে হবে যে তীব্রতা লেভেল 1 ডেসিবেলের পার্থক্য, ঠিক আছে? তাহলে এখানে সূত্র তুমি কি জানো যে 10 log I2 বাই I নট মাইনাস 10 log I2 বাই I নট মাইনাস 10 log I1 বাই I নট সমান 1, ঠিক আছে? এবার দেখো 10 লগকে এক জায়গায় নিয়ে আসো, তাহলে লগের তুমি জানোই যে লগারিদমের ভিতরে মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়, তাহলে ভাগ করলে কাটাকাটি যায় হবে I2 বাই I1 সমান হবে 1। এবার 10 ওই পাশে পাঠালে কি হবে? ভাগ হবে এই 10, এই যে এই 10টা ওই পাশে পাঠালে কি হবে? দেখো এটা ভাগ হবে এরকম যে 1/10 হবে, ঠিক না? আর এই লগটা কোথায় গেল? লগটা চলে গেলে লগ সবসময় কি 10 বেস লগ, তাহলে এরকম উপরে যে এরকম হবে। তাহলে এই 10টা কি আগে ভাগ হলো, তারপরে লগের 10টা গেল। তাহলে এখানে আসে I2 সমান, হিসাব করলে পাওয়া যাবে যে 1.256 এরকম সামথিং I1, ঠিক আছে? তাহলে I2 কত হলো? 1.256 I1 হলো না? তাহলে পরিবর্তন তোমার কি লাগবে? পরিবর্তন কি বলছে যে তীব্রতার পরিবর্তন কত হবে? তাহলে পরিবর্তন কত হবে? তাহলে আগে তো 1 ছিল, তাহলে পরিবর্তন কত হবে? তুমি 1 বিয়োগ করে দাও, তাহলে 0.256, তো 100 দিয়ে গুণ করলে 25%, তো 26, 25.6, তো 26%, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ তীব্রতা রাখো কোনটি? ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে তীব্রতা লেভেল, এগুলো বেল ডেসিবেল, এগুলো তীব্রতা লেভেলে রাখো, আর তীব্রতা হলো ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, এ ও বি সুরশলাকাকে একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট তৈরি হয়, 5টি, প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। তাহলে বি এর কম্পাঙ্ক এত হার্জ, তো বলছে কি যে এর ভর কমানো হয় তাহলে বিট সংখ্যা কমে যায়। এর কম্পাঙ্ক হলো, ওকে আসলে এটা একটু ভালো করে তোমাদের বুঝাই দিই। দেখো এরকম ভাবে তুমি কি করবা, বিট নির্ণয়ের ক্ষেত্রে, বিটের ক্ষেত্রে তুমি যে কম্পাঙ্কটা জানো, কত জানো? 430, ঠিক আছে? তাহলে এটাকে তুমি লিখবা, লেখার পরে 5টা বিট, তাহলে 5টা বিট, তাহলে তোমার আরেকটা সুরশলাকার কম্পাঙ্ক 530ও হতে, 35ও হতে পারে, আবার কি 525ও হতে পারে। তো সবসময় কম্পাঙ্ক বেশি হলে উপরের দিকে যাবে, ঠিক আছে? মনে রাখবে যে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্কটা উপরে দিকে যাবে। আর এখন বলছে যে এর ভর কমালে, এ কোনটা? অজানা, এটা তো বি, যেটা জানা আছে এটা তো বি, তাহলে এ হলো এই যে দুইটা, তাহলে এর ভর কমালে বিট সংখ্যা কমে যায়। আচ্ছা আসো দেখি, আমরা দুইটারই ভর কমাবো, মানে 435-এরও একবার ভর কমাবো, 425-এরও একবার ভর কমাবো, ঠিক আছে? তাহলে ভর যদি কমানো হয়, ভর কমালে কি হালকা হবে? তো হালকা যদি হয় তাহলে কি কম্পনটা বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে যখন তুমি ভর কমাবা তখন আস্তে আস্তে কি হবে? কম্পাঙ্ক বাড়বে। তাহলে ভর কমালে যদি কম্পাঙ্ক বাড়ে, দেখো এদের মধ্যে বিট কত ছিল? 5। তাহলে তুমি যদি 435-এর ভর কমাও তাহলে কম্পাঙ্ক বাড়বে, উপরে উঠবে না? তাহলে আর কি 5টা বিট থাকলো? থাকলো না, বেশি হয়ে গেল। তো প্রশ্ন তোমাকে কি বলছিল যে বিট সংখ্যা কমে যায়, তো বিট সংখ্যাটা তো বাড়তেছে 435-এ, তার মানে কি এটা হবে না? তাহলে অ্যান্সার কি হবে তোমার? 425। কারণ দেখো তুমি 425-এ ভর কমাও তাহলে উপরে উঠবে, তাহলে ভর কমালে যদি উপরে ওঠে, ভর কমালে যদি উপরে ওঠে, তাহলে দেখো এদের মধ্যে গ্যাপ কমে গেল না? গ্যাপ কমে যাওয়া মানে কি বিট সংখ্যা কমে গেল, তাহলে বিট সংখ্যা কমে যায়, তাহলে অ্যান্সার হবে 425। আচ্ছা, ভর কমালে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে, আচ্ছা এই ক্ষেত্রেও অ্যান্সার হবে 425। দেখো কারণ তুমি যখন 435-এর ভর কমাচ্ছ, খেয়াল করো, তুমি যখন 435-এর ভর কমাচ্ছ, তাহলে ভর কমাতে থাকলে একসময় কি হবে যে 435 আস্তে আস্তে উপরে উঠতেই থাকবে। তাহলে উপরে উঠতে 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 কখনোই কি আর 5টা বিট হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু তুমি যদি 425-এর আস্তে আস্তে, 425-এর ক্ষেত্রে যদি তুমি আস্তে আস্তে কি করো যে ভর কমাও, তাহলে আস্তে আস্তে উপরে উঠবে, তাহলে দেখো পার্থক্যটা কমে যাচ্ছে। আবার এইখানে কি এক সময় বাড়তে 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 এইখানে একবার চলে আসবে, আবার এই 425 থেকে হয়ে যাবে কি 435। তখন দেখো 425-এ যখন ছিল তখনও তার বিট সংখ্যা ছিল 5টা, ভর কমাইতে 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 যখন আমি 435 পর্যন্ত চলে আসলাম ওইটাকে নিয়ে, 425-কে নিয়ে, তখন আবার দেখো আবার আগের মতো 5টা বিটই পাওয়া যাচ্ছে। তো প্রশ্ন এটাই বলছে যে বিট সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে কার ক্ষেত্রে সেটা সম্ভব? সেটা 425-এর ক্ষেত্রেই সম্ভব, কারণ 425 আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উঠতে উঠতে একসময় দেখা যাবে যেখানেও 5টা বিট ছিল উপরে গিয়ে আবার ওখানে গিয়েও 5টা বিটই তৈরি হবে, ঠিক আছে? 32 নাম্বার, কোনো বস্তুতে স্পন্দন সৃষ্টি করা হলে ওই স্পন্দন বায়ুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সঞ্চালিত হয় মাধ্যমের সংকোচন ও প্রসারণের মাধ্যমে। হ্যাঁ, সংকোচন ও প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়, এটা ঠিক আছে। সরল ছন্দিত স্পন্দন সৃষ্টি করে, এটাও ঠিক আছে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়াও সঞ্চালিত হবে, ঠিক আছে? তাহলে তিনটাই সঠিক, তিনটাই হবে, ঠিক আছে? আচ্ছা, একটি তরঙ্গের বেগ এত, পর্যায়কাল এত সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা 3.1। আচ্ছা হইতে গেল। আচ্ছা এবার নিচে এটা কি বলছে?
বেগ কত, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, একই তো সূত্র। এখন তোমার এখানে এফ লাগবে আর ল্যামডা লাগবে, এটা কি দেওয়া আছে এদিকে টাইম, এই যে টাইম এটা 3 না 3 সেকেন্ড মনে হয়, পুরোটা বুঝেছে 3 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে কয়টা আছে তরঙ্গ, এক, এখানে একটা দেড়টা, তাহলে দেড়টা তরঙ্গের সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে 1.5t ইজ ইকুয়াল টু 3, তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু 3/1.5, তাহলে কত হয় 2 সেকেন্ড। আচ্ছা তাহলে তাহলে 2 সেকেন্ড লাগতেছে, তাহলে পর্যায়কাল পাওয়া গেল। তাহলে আমি এখানে 1/t লিখতে পারবো। আচ্ছা এবার লাগবে ল্যামডা। তো ল্যামডার জন্য এই যে 0.5 যেটা দেওয়া আছে ল্যামডার জন্য, যেটাই 0.5 এটাই মনে হয় দেওয়া আছে স্মরণ, ঠিক আছে। তাহলে এখন এই যে 0.5 এটা ল্যামডার সাথে সম্পর্ক কি দেখো, তাহলে এইটুকু আমরা কি জানি যে এইটুকু কি হয় λ/2 হয়, আর এইটুকু কি হয় λ/4 হয়, ঠিক না। তাহলে এখানে আমরা বলতে পারবো কি যে λ/2 প্লাস λ/4 ইজ ইকুয়াল দেওয়া আছে 0.75, তাহলে 0.75। ওকে, তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করবো। তো চলো 4 লসাগু করি, তাহলে এখানে হবে 2, তাহলে 3 λ/4 ইজ ইকুয়াল টু 0.75, তাহলে অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 4 ইন্টু 0.75/3 কত আসে, ক্যালকুলেটর। ওকে, 4 ইন্টু 0.75/3, 1 মিটার এত আসছে। আচ্ছা তাহলে 1, তাহলে হাফ 0.5, এটা অ্যান্সার। ওকে চলো আমরা পরে যাই। তরঙ্গটির পি ও কিউ এর দশা পার্থক্যটা মানে আগের তরঙ্গটা ছিল না। আচ্ছা দেখে আসি পি ও কিউ এর দশা পার্থক্য। পি কিউ কোনটা, এই যে এটা পি, এইটা মনে হয় পি না, এই যে এখানে এই যে এই ডটেড লাইনটা এটা হলো পি, আর এইটা কিউ। তাহলে পি আর কিউ এর মধ্যে দশা পার্থক্য কত হবে বলো, এইটুকু কত হয় π/4, এটুকু কত সরি π/2, এটুকু কত হয় π/2, আর এটুকু কত হয় π/2, তাহলে কত হবে টোটাল পাই। এই আচ্ছা এবার নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা এখানে বলছে 22.5 সেন্টিমিটার, হ্যাঁ 22.5 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য এত হলে কম্পাঙ্ক এত হলে তরঙ্গদৈর্ঘ্য কত। আচ্ছা তরঙ্গদৈর্ঘ্য মানে তোমার ল্যামডা বের করতে হবে না, তাহলে কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে এটা দশা পার্থক্য, আর এত ব্যবধানে, ব্যবধানে মানে কি পথ পার্থক্য, আর এটা কি দশা পার্থক্য ডেল। আচ্ছা আর এটা হলো এফ। তাহলে আমরা জানি দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে এই মানগুলো বসাই দিয়ে আমাদের ল্যামডা বের করতে হবে। তাহলে 3.14 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু 22.5 ডিভাইডেড বাই 100, এখান থেকে ল্যামডা বের করা যাবে একবারে 100, তাহলে 0.45, এই যে 0.45 আসে। আচ্ছা উদ্দীপক অনুসারে তরঙ্গের বেগ কত, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এই যে ল্যামডা তো পাইছই, আর এফ দেওয়া আছে 420, তাহলে 189, ঠিক আছে। উৎপন্ন শব্দ শোনা যাবে, হ্যাঁ শোনা যাবে, কেন শোনা যাবে না, উৎপন্ন শব্দ শোনা যাবে। আচ্ছা পর্যায়কাল হবে এত সেকেন্ড, দেখি পর্যায়কাল এত সেকেন্ড হয় কিনা, এফ 1/f 2.38 × 10⁻³ আসছে, তাহলে পর্যায়কাল হচ্ছে না, এটা মিলতেছে না, তাহলে 1 আর 2। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর তিনটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পরপর তিনটি নিস্পন্দ বিন্দু, আচ্ছা পরপর তিনটি নিস্পন্দ বিন্দু আঁকি দেখি চলো। তাহলে নিস্পন্দ বিন্দু কোনগুলা, এই যে এই বিন্দুগুলা, এই যে এগুলা নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। তাহলে পরপর তিনটা নিস্পন্দ বিন্দু দূরত্ব 1 2 3, তাহলে তিনটা নিস্পন্দ বিন্দু দূরত্ব হলো ল্যামডা, এই অ্যান্সার। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এক্স এর মান কত, এক্স কোনটা, যে এটা, আচ্ছা এখান থেকে এই পর্যন্ত নাকি। তো কতগুলো তরঙ্গ আছে এখানে, আসো এই পাশ থেকে ধরি, তাহলে একটা তরঙ্গ, এই দুইটা মিলে হলো একটা তরঙ্গ, আবার এই দুইটা মিলে হলো একটা তরঙ্গ, তাহলে কটা হলো, এই পর্যন্ত হলো কত 2 ল্যামডা। তাহলে এখানে আর কতটুকু থাকলো, এখানে আর থাকলো কি λ/4, তাহলে 2 ল্যামডা প্লাস λ/4, তাহলে হলো 9 λ/4,
এই যে এটাই অ্যান্সার। আচ্ছা, দুটি প্রশ্ন তো দাও তাহলে। এত এত একটি স্থির তরঙ্গের সমীকরণ যা নির্ভরশীল চিত্র দ্বারা প্রকাশিত এক্স ও ওয়াই মিটার একক। আচ্ছা, স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গের বেগ, স্থির তরঙ্গ গঠনকারী তরঙ্গের বেগ, এখান থেকে আমাদের, এটা হলো একটা স্থির তরঙ্গ, তো এখান থেকে আমাদের তরঙ্গের বেগ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে সমীকরণ আছে না, এই সমীকরণে তোমার স্ট্যান্ডার্ড সমীকরণটা, এটা তোমরা করছো স্থির তরঙ্গে, সেটা আমি করে দিচ্ছি না। দুটো স্ট্যান্ডার্ড সমীকরণ থাকে, সেখান থেকে এই তরঙ্গটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে দেখো, একটু খেয়াল করো যে প্রথম সমীকরণটা তোমার কি ছিল, এ সাইন 2π/λ vt মাইনাস এক্স, ঠিক না, এরকম একটা ছিল। আর একটা দ্বিতীয় সমীকরণ কি ছিল, যে মাইনাস এ সাইন 2π/λ vt প্লাস এক্স। এই দুইটাকে তুমি যখন সূত্রে ফেলছো, দুইটা যোগ করে দিছো, তখন এই সমীকরণ পাওয়া গেছে। আচ্ছা, তাহলে প্রথমটা কি থাকে, কস থাকে। তাহলে কসের সাথে কি আসে দেখো তো, তুমি যদি এর ভিতরে গুণ করে দাও, তাহলে 2π/vt/λ, এই অংশটা থাকে মূলত কসের সাথে, এই অংশটা থাকে কার সাথে, কসের সাথে। তাহলে এবার তুমি এর সাথে এটাকে তুলনা করো, তাহলে তো হয়ে গেল, টি চলে গেল। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, যে 2πv/λ ইজ ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে আমরা একবারে বেগটা বের করে ফেলতে পারবো। তার জন্য আমাদের খালি একটা জিনিস জানতে হবে, সেটা কি, ল্যামডা। আচ্ছা, তাহলে v ইজ ইকুয়াল টু 24 ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2π। এই তো, এখন আমরা ল্যামডাটা কেমনে বের করব। এই ল্যামডা বের করার জন্য দেখো, এই যে এর সাথে কি থাকে, এই যে এটার সাথে সাইনের সাথে কি থাকে, খেয়াল করো, সাইনের সাথে থাকে কি, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কি থাকে, 2πx/λ, ঠিক না। তাহলে সাইনের সাথে কি থাকে, এই যে সাইনের সাথে যেটা থাকে সেটা হলো যে বাকি অংশটুকু, যে এই যে এর সাথে এক্স গুণ করে দিলে যেটা হবে যে 2πλ। তাহলে আমরা লিখতে পারবো যে 2π/λ ইজ ইকুয়াল টু 0.12। এই তাহলে তো হয়ে গেল, তাহলে λ/2π, তাহলে উল্টাই দিলে হয়ে গেল, ঠিক না। তাহলে 24 ইন্টু 1/0.12, এই তো, তাহলে 20 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 200 কেন বলতেছি, 200। আচ্ছা, এই তাহলে চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এরপরে এদিকে যাই। ওই তরঙ্গটার কথাই বলছিল, বলছে যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে পিকিউ সমান কত। আচ্ছা চলো, আবার ছবিটা দেখতে হবে, আচ্ছা হ্যাঁ, এটা পিকিউ, এই যে পিকিউ। তো আসো পিকিউ এখান থেকে শুরু, তাহলে এই পর্যন্ত একটা ল্যামডা হয়, ঠিক না, আবার এই পর্যন্ত হয় একটা, এখান থেকে শুরু করে, তাহলে একটাই ল্যামডা, কি বলতেছে দেখো, তাহলে এখান থেকে পিকিউ, ঠিক না। তাহলে এখান থেকে শুরু করছে, দেখো এখান থেকে শুরু করে এই যে গেল, গিয়ে আবার এখানে আসলো, তাহলে এই পুরোটা মিলে কি হবে, একটাই ল্যামডা হবে, একটাই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হবে। তাহলে পিকিউ সমান হবে শুধু ল্যামডা, তাহলে পিকিউ সমান শুধু ল্যামডা হবে, ঠিক আছে। চলো দেখি, পিকিউ সমান ল্যামডা, এই যেটা সি। আচ্ছা, এবার বলছে যে উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, এত ঘনত্ব রো দেওয়া আছে, মাধ্যমে এত বিস্তার এ দেওয়া আছে, কোনো তরঙ্গ এত বেগে, বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক এফ। আচ্ছা, কি বলছে এখানে, যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি কি দরকার, এফ ল্যামডা। তাহলে ভি ইজ ইকুয়াল টু, ভি দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে অতএব তুমি চাচ্ছ কি ল্যামডা, তাহলে ভি বাই এফ, ঠিক না। তাহলে ভি তো তুমি জানোই, ভি এই যে 50, আর এফ এফ কত, 25, তাহলে 2 মিটার, এত হয়ে গেল। আচ্ছা, তরঙ্গটির এসআই এককে তীব্রতা, এসআই এককে কি হবে, তাহলে তীব্রতার সূত্র কি, তীব্রতার সূত্র হলো আই ইজ ইকুয়াল টু 2π² f² a², তারপরে রো ভি, সব মান দেওয়া আছে, এফ দেওয়া আছে, এ দেওয়া আছে বিস্তার, রো ঘনত্ব, আর এই যে ভি বেগ, তো সব একবারে বসে দাও, তাহলে হয়ে গেল। পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব এত মিটার, তরঙ্গের বেগ কত হবে, এফ এর মান দেওয়া আছে, সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক এত, স্থির তরঙ্গের কম্পাঙ্ক। আচ্ছা, কম্পাঙ্ক যেই তরঙ্গের কম্পাঙ্ক সমস্যা নাই, কম্পাঙ্ক স্থির তরঙ্গের ক্ষেত্রেও কম্পাঙ্ক সেম থাকে, তো এটা খালি কনফিউজ করার জন্য দিছে, আর কিছু না। কারণ স্থির তরঙ্গের কম্পাঙ্ক যা হয়, আর নর্মাল তরঙ্গ যেই তরঙ্গগুলো থেকে স্থির তরঙ্গ তৈরি হলো, তার কম্পাঙ্ক সেম থাকে। আচ্ছা, এবার এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে দুটি নিস্পন্দ বিন্দু দূরত্ব দেওয়া আছে এত, তো দুইটা নিস্পন্দ বিন্দু কোনগুলা, এই যে এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু, তাহলে এদের ভিতরে দূরত্ব দেওয়া আছে কত, 0.5। তাহলে এইটা কি হয় বলো তো, λ/2। তাহলে λ/2 সমান বলে দিচ্ছে তোমাকে 0.5, তাহলে ল্যামডা সমান কত হবে, 1। এই যে তুমি একটা ইনফরমেশন পেয়ে গেলে, তাহলে ল্যামডা সমান 1 হবে, তাহলে তোমার তরঙ্গের বেগ, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ কত, 250, ল্যামডা কত, 1, তাহলে কত হবে, 250 মিটার পার সেকেন্ড, শেষ।
এরপরে এরপরে কি আছে চলো দেখি। আচ্ছা 46 দেখো, 46 কি বলছে যে এত তরঙ্গটির কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক। আচ্ছা এই যে 6 পাই এটা কি ওমেগা, তাহলে আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে যে ওমেগা বাই 2 পাই, ঠিক না? তাহলে ওমেগা কত 6 পাই বাই 2 পাই, তাহলে কাটাকাটি করলে 3 হার্টজ। আচ্ছা পরপর দুটি নিস্পন্দ বিন্দু দশা পার্থক্য কত হয়, পরপর দুটি নিশ্চয়ই দেখো পরপর দুটি নিস্পন্দ বিন্দু এইটা, তাহলে তো দশা পার্থক্য কত হবে, এখান থেকে 0 আর এখানে গেলে কত হয় পাই, তাহলে দশা পার্থক্য কত হবে পাই। আচ্ছা তাহলে এরপরে এটা একটা ছবি, ছবিতে কি বলছে, বলছে যে পি ও কিউ বিন্দু দশা পার্থক্য কত, পি ও কিউ, ও আচ্ছা পি আর কিউ এই তো নাকি। আচ্ছা ওকে চলো, তাহলে এখান থেকে 0 থেকে শুরু, তো আমরা জানি এটুকু গেলে কি হয় দশা পাই বাই 2, তোমার আগে দশা বের করতে হবে, পরে তুমি পার্থক্য এমনি পাবা। তাহলে এবার এখান থেকে চিন্তা করো যে এই যে গেল ঘুরে এই পর্যন্ত গেলে কি হয় 2 পাই, কারণ এই পর্যন্ত গেলে পাই হয়, তাহলে পাই 2 পাই হয়েও চিন্তা করতে পারো, পাই 2 পাই, তাহলে এখানে কত হবে 3 পাই, পাই পাই করে বাড়বে, এখানে কত হবে 4 পাই। আচ্ছা 4 পাইয়ের পরে আবার গেছে কত পাই বাই 2, তাহলে 4 পাই তার সাথে গেছে কত পাই বাই 2, তাহলে কত হবে 9 পাই বাই 2, ঠিক না? দেখো 9টা পাই বাই 2 গেছে, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা তাহলে প্রত্যেকটা পায়ের মধ্যে কি 2টা করে পাই বাই 2 আছে, তুমি এইভাবে চিন্তা করো যে 1 2 3 4 পাই গেছে 4টা, তারপরে অর্ধেক গেছে 9 পাই বাই 2, তাহলে এটা কি, এটা হলো আর এখানকার দশা, এটা কিন্তু পার্থক্য না, এটা কি হলো দশা। তো দশা পার্থক্য কেমনে বের করে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল 9 পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তাহলে আমাদের কাজ শেষ। সেটা হলো তাহলে 2 লসাগু করলে কত হচ্ছে 8 পাই, 8 পাই, ঠিক আছে। এখন দেখো সরি 8 পাই কেন হবে, 2 লসাগু করলে 8 পাই 4 পাই, 4 পাই, এই যে এটা অ্যান্সার 4 পাই, এই তো। তাহলে আচ্ছা এরপরে বলছে শব্দের তীব্রতা নির্ভর করে কার উপর, উৎস থেকে দূরত্বের উপর, অবশ্যই অবশ্যই উৎস থেকে দূরত্বের উপর নির্ভর করে, অবশ্যই মাধ্যমের উপর নির্ভর করে, আর একটা হলো উৎসের উপর, হ্যাঁ 3টের উপর নির্ভর করে, তীব্রতা 3টের উপরেই নির্ভর করে। আচ্ছা এরপরে আর কি আছে, এরপরে 50 কি বলছে যে তরঙ্গের একটি নিস্পন্দ একটি পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব এত সেন্টিমিটার হলে তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা একটি নিস্পন্দ পরবর্তী সুস্পন্দ, এই যে এটা নিস্পন্দ আর পরবর্তী সুস্পন্দ এই যে এটা, এই যে এটুকু, তাহলে এতটুকুর মধ্যে কি দেওয়া আছে 25 সেন্টিমিটার, তার মানে এতটুকু আমরা জানি কি, এতটুকু আমরা জানি ল্যামডা বাই 4, তাহলে ল্যামডা বাই 4 সমান 25 সেন্টিমিটার, তাহলে ল্যামডা সমান কত 25 × 4 মানে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে কি চাইছে প্রশ্নে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হয়তো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, যেটা অ্যান্সার, ওটা না এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই মোটামুটি আমাদের তরঙ্গ অধ্যায় শেষ হয়ে গেল, তরঙ্গ অধ্যায়ের এই কয়েকটা প্রশ্ন সলভ করলেই মোটামুটি হয়ে যাবে, এর মধ্যে হয়তো একটা বা দুইটা প্রশ্ন খুবই দেখতে অসুবিধা হচ্ছিল, এই জন্য আমি সেগুলো হয়তো স্কিপ করে গেছি, বাদ দিয়ে গেছি, তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় সেগুলোতে আমাকে জানাও, আমি করে দেবো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো সলভ করলে মোটামুটি তরঙ্গ অধ্যায়ের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এর পরবর্তী ক্লাসে কিছু অ্যাডমিশনের এমসিকিউ নিয়ে আলোচনা করবো নি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।